সবাই বলে একটা মেয়ের যখন 20 বছর পার হয়ে যায় তখন বলে 20তে বুড়ি। কিন্তু আমি মনে করি 20তে বুড়ি নয়, 20তে একটা মেয়ে সম্পূর্ণরূপে একটা নারী তৈরি হলো। তার জীবনের সবথেকে কঠিন সময় সেই 20 বছরের পর থেকেই শুরু হয়ে যায়। একটা মেয়ে ছোট বিষয় নিয়ে কিন্তু খুবই কান্নাকাটি করে, কিন্তু যখন কঠিন বাস্তবতার সামনে পড়ে তখন কিন্তু সেই মেয়েটা হাসি মুখে সব কিছু সহ্য করতে পারে। একটা মেয়ের বিয়ের পর যদি তার স্বামী ভালো হয় তাহলে তো তার জীবনটা স্বর্গ, আর যদি তার স্বামী খারাপ হয় তাহলে তার জীবনটা হলো নরকের সমান। এই কথাগুলো বলার একটাই কারণ, আমাদের মেয়েদের যখন 16 থেকে 17 বছর পার হয় কিংবা 18 বছর পার হয় তখনই সমাজের কিছু মানুষ আছে, মেয়ের তো বয়স হয়ে যাচ্ছে, মেয়েকে বিয়ে দিতে হবে। আর ওই যে প্রথমে বললাম 20তেই বুড়ি, 20 বছর বয়স হলে তো আর কোনো কথাই হবে না, অনেকটা বয়স হয়ে গেছে, এরপরে হয়তো আর মেয়ের বিয়েই দিতে পারবে না, মেয়ের গ্লেজ নষ্ট হয়ে যাবে। 20 বছর পার হয়ে গেছে মানে বুড়িতে পরিণত হয়েছে। কত রকম সমাজের মানুষের কথা শুনতে হয়, তাই না? সেই মেয়েটারও শুনতে হয়, মেয়েটার বাবা মারও শুনতে হয়। এমনকি সেই পাড়ার লোকের কথার জন্য বাবা মা একটা পাত্র দেখে সেই মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। কি বললাম তাই তো? তো কিছু কিছু মেয়েরা আবার নিজের ইচ্ছাতেও অল্প বয়সে বিয়ে করে নেয়, এটা কোনো কথা নয়। সে তো তার জীবনটা নিজের হাতেই নষ্ট করলো, সে তখন তো বুঝতেই পারবে না যে সে কত বড় ভুল করলো। তখন সে অনেক প্রথম প্রথম মহা আনন্দে থাকবে, খুব সুখে থাকবে, সবাই তাকে খুব ভালোবাসবে। পরবর্তীতে সে সব কিছু ঠিক পেয়ে যাবে, শ্বশুরবাড়ির কি মজা। তো যাই হোক, সেই সব কথা ছাড়ো। তো সমাজের কিছু মানুষ আছে, মানে যে নিজের ইচ্ছায় বিয়ে করে সে তো নিজের জীবনটা নিজেই নষ্ট করলো। আর কিছু কিছু মেয়ের জীবন যে কিছু কিছু বাবা মারাই নষ্ট করে দেয়। তো সমাজের মানুষের বা কিছু আত্মীয় স্বজনের কথা শুনে অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে শুরু করে দেয়। যাই হোক, একটা পাত্র দেখেই তার গলায় ঝুলাতে পারলেই বেঁচে গেল যে না, সমাজের মানুষের কথার হাত থেকে তো বাঁচলাম। কিন্তু না, বাবা মাদের কিছু বোঝা উচিত যে না, এই মেয়েটা, সমাজের মানুষ যা বলে বলুক, আমার মেয়েকে আমি লেখাপড়া শেখাবো, আমার মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবো, তারপরে আমি আমার মেয়েকে বিয়ে দেব। আর এতটা অল্প বয়সে একদমই বিয়ে দেবো না। আর হ্যাঁ, প্রত্যেকটা মেয়েই যে নিজের পায়ে দাঁড়াতে পারবে বা অনেক ভালো পড়াশুনো করবে সেটা কিন্তু একদমই নয়। তবু একটা বয়সের সীমাবদ্ধ আছে, সেই বয়সের মধ্যেই মেয়েদেরকে বিয়ে দেওয়াটাই আমি মনে করি ভালো। তো যাই হোক, কিছু কিছু মানুষ আছে, মানে সমাজের মানুষের পেছনে লাগে এই বিয়ে দাও বিয়ে দাও, এই এতটা বয়স হয়ে গেল। আর কিছু কিছু বাবা মা আছে সেই সমাজের মানুষের কথা শুনে মেয়েদেরকে বিয়ে দিতে উঠে পড়ে লেগে যায়। তো যাই হোক, এরকমভাবে যে কত মেয়ের জীবন নষ্ট হয়েছে। হ্যাঁ, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রান্না আমি এগিয়ে নিয়েছি। তো আমি কি কি রান্না করছি, এটা হচ্ছে শুক্তো রান্না করছি, আর এখানে আছে আলু ফুলকপি কাটা আছে। তো তোমাদেরকে তো দেখালাম ট্যাংরা মাছ রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। আর এই যে শুক্তো রান্না করলাম, পাঁচমেশালি সবজি দিয়ে শুক্তো করলাম। শুক্তোটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে রয়েছে টমেটম। ঠাকুমা টমেটোমের চাটনি খেতে খুবই ভালোবাসে, উনি আমাকে বললো একটু টমেটোমের চাটনি করে দেবে আমাকে। আমি বললাম হ্যাঁ, অবশ্যই করে দেবো, কেন দেবো না। বয়স্ক মানুষ খেতে চেয়েছে, না করে দিলে হবে? তো যাই হোক, আমি ওনার জন্য একটু টমেটোমের চাটনি করব। আর এদিকে দেখো আমার শুক্তোটা একদম রেডি হয়ে গেছে। আমি একদম ঝোল ঝোল করে নিই, একটু মাখা মাখা করেছি, যেহেতু আজকে অনেক রকম রান্না করছি তো সেই কারণে বেশি ঝোল করিনি। আর এখন আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি কড়াইতে, বুঝতেই পারছো তো। কড়াইটা মানে তেলের ভিতরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। এবার দেখো আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি, আমি আজকে লাল শাক রান্না করব। আমার ছেলে বলে গেছে মা, লাল শাকের ভেতরে তুমি কিন্তু বাদাম দেবে। ও স্কুলে যাওয়ার আগেই বলে গেছে ও লাল শাকের ভিতরে বাদাম দিলে খেতে খুব ভালোবাসে। তো এখন আমার হাতের কাছে বাদাম নেই, আর বাদাম আনতে হলে আমাকে এখন দোকানে যেতে হবে। সেই জন্য আমি দেখো বাদামের বদলে কি করলাম, বড়ি ছিল, ডালের বড়ি। তো বাপের বাড়ি গেছিলাম, তো এই বড়িগুলো আমার বৌদি আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। তোমাদেরকে আগে মানে ভিডিওতে দেখিয়েছিলাম বাপের বাড়িতে যে বড়ি দেওয়ার কত ধুম, সেই বড়িগুলো জানো। তো এইবার দিন গেছিলাম, বৌদি আমাকে বড়ি দিয়েছে, সেই বড়িগুলো দেখো ভেজে গুঁড়ো করে আমি লাল শাকের ভিতরে দিয়ে দিয়েছি।
ছেলেটা খেয়ে বুঝতেই পেরে গেছিল যে এর ভিতরে বড়ি দেওয়া হয়েছে, এর ভিতরে বাদাম দেওয়া হয়নি। তো যাই হোক কিছু বলেনি, বলেছে মা ঠিক আছে, বাদাম দাওনি বড়ি দিয়েছো, খেতে ভালোই হয়েছে। তো যাই হোক আমার দেখতেই পেলে লাল শাকটাও রেডি হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়া মাত্রই 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো এবার ভাজা করব, মানে বড় বড় করে দেখো কেটেছে, কারণ টমেটো তো এক্ষুনি গলে যাবে, কারণ আমি নুন দিয়েছি। নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে একদম টমেটোগুলো গলে যাবে। দেখো টমেটোগুলো দেখেছো কত সুন্দর গলে গেছে, একদম মানে কাদা কাদার মতো হয়ে গেছে। তো যাই হোক টমেটোর যে খোসাগুলো থাকে সেগুলো আর যাবে কোথায়, সেগুলো আছে। তো যাই হোক এবার আমি দেখো কি দিয়েছি বলো তো, দিয়েছি তোমার বাতাসা। ওই যে ঠাকুমা পুজো করে, পুজো করার পরে যে বাতাসাগুলো থাকে সেগুলো উনি একটা বোতলের ভিতরে জমিয়ে জমিয়ে রাখে। তো সেই বাতাসাগুলো আর কি দিয়ে টমেটোমের চাটনি করছি। আর আমরা তো পুজো করলে সেই বাতাসাগুলো আমরা প্রসাদ হিসাবে খেয়ে নিই, উনি প্রসাদ হিসাবে কাউকেই দেয় না। তো উনি বোতলের ভিতরে জমিয়ে রেখে তারপরে এরকম চাটনির ভেতরে বা কখনো কখনো চিনি বাড়ন্ত হলে চা করা হয় সেই সমস্ত বাতাসা দিয়ে। তো যাই হোক আমার দেখতে পেলে টমেটোমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে আমি ভাজতে দেবো। আর এগুলো হচ্ছে কি ট্যাংরা মাছ, ফটফট করে কিন্তু তেলে দিলে খুব ফাটে। তো সেই জন্য আমি তেলে দিয়ে অনেকটা দূরে সরে গেছিলাম, কারণ গায়ে তেল ছিটে আসলে সত্যি খুব জ্বালা করে আর ঠোসকাও পড়ে যায়। আর যেহেতু আমার এগুলো ছোটোবেলা থেকে অভ্যাস আছে, তেল ছিটে আসা, সবজি কাটতে গিয়ে আঙুল কেটে নেওয়া, এগুলো আমার অনেক সহ্য আছে শরীরে। তো তবুও একটা তো মানে জ্বালা করেই, তাই না, গরম তেল ছিটে আসলে। তো যাই হোক মাছগুলো দেখতেই পেলে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি ফুলকপিগুলো ভাজছি। মানে তেলের ভিতরে ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো যাই হোক মোটামুটি একটুখানি ভেজে নেব, বেশি তেল দিইনি। তারপরে এদিকে ফুলকপিটা ভাজা হবে, তারপরে আমি মশলাটা করে নিয়ে আসবো। মিক্সিতে সমস্ত মশলা দিয়েছি, দেওয়ার পরে এবার আমি তাড়াতাড়ি করে মশলাটা করে নিয়ে আসি, ততক্ষণে ফুলকপিটা ভাজা ভাজা হতে লাগুক। আর দেখতেই পেলে আমি তো কাঠের উনুনে রান্না করছি পাতা দিয়ে। এখন তো পাতা প্রচুর পরিমাণে আমাদের, যেহেতু গ্রামে বাড়ি, পাতা পড়েছে, শাশুড়িমা পাতা কুড়িয়ে নিয়ে এসে দিয়েছে, আমি পাতা দিয়েই রান্না করছি। আর আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে, ততক্ষণে দেখো ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ আর তোমাদেরকে বললাম না আমার সহ্য আছে, এই গরম সহ্য আছে, প্রচুর পরিমাণে গরম আমার হাতে সহ্য হয়, কারণ আমি ছোটোবেলা থেকেই রান্নাবান্না করতাম। ছোটোবেলা থেকেই গরম তেল, গরম ফ্যান, তারপরে গরম জল কত পড়েছে, ভাতের হাঁড়ি উপুর করতে গিয়ে ফ্যান মানে বলে না এক সময় হয় না যে, এখন যেহেতু বুঝে গেছি যে 1 কেজি চালে কতটা জল দিতে হয় বা 500 চালে কতটা জল দিতে হয়, এই মানে বুদ্ধিটা তো এখন যথেষ্ট পরিমাণে হয়ে গেছে। আজ থেকে 5 বছর আগেও হয়েছে। আর তখন তো আমি অনেকটাই ছোট ছিলাম, কতটা জল দেবো বুঝতেই পারতাম না, হয়তো 1 কোটো চালের ভিতরে 1 হাঁড়ি জল দিয়ে দিতাম। দেওয়ার পরে তখন সেক্ষেত্রে ফ্যানটা বেশি হয়ে যেত। এবার ফ্যান যখন গালতে যেতাম তখন হাঁড়ির চারিধার দিয়ে সেই ফ্যান ঝরতে মানে পড়তে শুরু করতো, তখন হাতে পায়ে ছিটে আসতো, আর সাথে সাথে মানে খুব জ্বালা করতো। গরম জল দিতাম, ঠোসকাও কত পড়েছে, মানে আমার যে কত রকম মানে হয়েছে সে আর বলে লাভ নেই। তারপরে এরকম ঠোসকা পড়তো, আবার মলম দিতাম, আবার ওষুধ খেতাম, এরকম করতে করতে কমে যেত। আবার কখনো কখনো ওটা আবার হয়ে যেত প্রবলেমটা। তারপরে সবজি কাটতে কাটতে ঘ্যাচাত করে আঙুল কেটে যেত, অনেকটা রক্ত ঝরতো। হ্যাঁ আঙুলটাকে মুট করে ধরে নিয়ে বসে থাকতাম, আশেপাশে কেউ থাকতোও না যে আমাকে এসে একটু হেল্প করবে বা কিছু। তো কপালটা এরকমভাবেই জন্মিয়েছি, কিছু করার নেই। কিন্তু তবুও আমি সেই সময় অনেকটাই সুখী ছিলাম, অনেকটাই মানে ভালো ছিলাম, নিজের হাতে করে খেতে হলেও ভালো ছিলাম। তো চলো আজকে এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।